গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা কিছুটা উন্নতি হলেও এখনো অত্যন্ত আশঙ্কাজনক। এক সন্দেহভাজনের ছবি প্রকাশ, জড়িতদের ধরতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা। হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, দলগুলোর সঙ্গে বৈঠক। ভোট বানচালে ষড়যন্ত্রকারীদের রুখতে ঐক্যের ডাক, ফায়দা লোটার চেষ্টা দেখছেন তারেক রহমান। মেয়ে জাইমা রহমানকে নিয়ে 25 ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। অংশ নেবেন নির্বাচনে, প্রস্তুত হচ্ছে বাড়ি কার্যালয়। নিরাপত্তার সব ব্যবস্থা নেবে সরকার। সুদানের সীমান্তবর্তী আবেই অঞ্চলে জাতিসংঘ ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, বাংলাদেশ সেনাবাহিনীর 6 শান্তিরক্ষী নিহত, আহত 8। যুদ্ধ চলমান, জানালো আইএসপিআর। এবং শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রস্তুত জাতি, প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্বলন। ভোরে রায়ের বাজার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধান উপদেষ্টা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনও অত্যন্ত আশঙ্কাজনক। এভার কেয়ারের সিসিইউতে তার চিকিৎসা চলছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মেডিকেল বোর্ড। এদিকে হামলায় অংশ নিয়ে একজনের ছবি প্রকাশ করেছে ডিএমপি। হামলায় জড়িতদের দলীয় পরিচয় আছে কিনা চলছে তদন্ত। হামলাকারীদের ধরতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ঢাকা 8 আসনে প্রথম থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছুটে বেরিয়েছেন অলিগলি। গুলিবিদ্ধ হয়ে মুমূর্ষ অবস্থায় আছেন এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে। বিকেলে এক বিবৃতিতে মেডিকেল বোর্ড জানায়, হাদির শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও সার্বিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে, ভেন্টিলেশন সাপোর্ট অব্যাহত রাখা হবে বলেও জানানো হয়েছে। এদিকে ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করে তার বিষয়ে তথ্য চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ডিএমপি। সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রাথমিকভাবে একজনকে আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি এবং তার সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে। এখানে আরো কারা কারা জড়িত বা তাদের ভূমিকা কি ছিল সেগুলো আমরা পর্যালোচনা করছি। আমরা প্রাইম টার্গেটকে খুঁজতেছি এবং আপনারা বাই দিস টাইম নামও জেনে গেছেন। এখনো 24 ঘন্টা পার হয় নাই, হোপফুলি আমরা এটা হিট করতে পারবো। ইগনোর করা হয়। এদিকে জড়িতদের ধরতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে তিনি জানান, হাদির উপর হামলার ঘটনা নির্বাচন বাধাগ্রস্ত করার অপপ্রয়াস। প্রার্থীরা নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইলে দেয়া হবে বলেও জানান উপদেষ্টা। ওসমান হাদির গুলিবিদ্ধর সাথে যারা জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে তার জন্য সরকার 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। ওসমান হাদির উপর আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস বলে আমরা মনে করি। আওয়ামী লীগের দুষ্কৃতিকারীদের দমনে শিগগিরই অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরু হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা সংক্রান্ত সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে সব দলকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, পতিত শক্তিকে রুখতে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়েছে দলগুলো। আওয়ামী লীগ হামলার পথ বেছে নিয়েছে অভিযোগ করে আজকের মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। চলমান পরিস্থিতি ও রাজনৈতিক দিক নিয়ে আলোচনা করতে শনিবার বেলা 11টার দিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজ নিজ দলের নেতৃত্ব দেন। এ সময় জাতীয় নির্বাচন সফল ও নিরাপত্তা নিশ্চিতে দলগুলোর সহায়তা কামনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, যারা নির্বাচন বানচাল করতে চায় তারাই হামলা চালিয়েছে শরীফ ওসমান হাদির ওপর। এদের প্রতিহত করতে আহ্বান জানান ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষের ঐক্যবদ্ধ হওয়ার। আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে অটুট রাখবো, এই জায়গায় আমাদের কোনো আপোষ নাই। যারা বাংলাদেশে নির্বাচন চায় না, শক্তিশালী বা রাষ্ট্র বিনির্মাণের বিপক্ষে যারা, প্রকৃতপক্ষে গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি, তাদেরই এই কাজ। তারা বাংলাদেশেও আছে এবং বাংলাদেশের বাইরেও আছে। পতিত ফ্যাসিবাদকে অবশ্যই আমরা এই বার্তা দিতে চাই, এই জাতীয় কোনো ধরনের হামলা করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারবে না, প্রতিহত করতে পারবে না।
পতিত আওয়ামী লীগ হামলার পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে না পারলে এমন আরও ঘটার শঙ্কা তার। আওয়ামী লীগ যেই ষড়যন্ত্র ছক আঁকছে নির্বাচনকে ঘিরে, সেটার একটা শুরু বলা যেতে পারে। ফলে এই ধরনের পরিবেশকে আমরা কিভাবে একত্রে মোকাবেলা করব এবং সেটার জন্য যেই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রয়োজন, সেটা যাতে অটুট থাকে। একদিনের মধ্যেই ইনকিলাব মঞ্চের আয়োজনে জাতীয় সন্ত্রাস বিরোধী প্রতিরোধ মঞ্চ গঠিত হবে। সেখানে সকল রাজনৈতিক দল অংশ নেবে বলেও জানান নেতারা। নির্বাচনকে সুষ্ঠুভাবে আমাদেরকে করতে হবে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। হাদির ওপর হামলাকারীদের 48 ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে 15 ডিসেম্বর সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দেওয়া হয়। এদিকে এই হামলাকে নির্বাচন বানচালের অপচেষ্টার অংশ বলছেন নেতারা। ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে শনিবার দুপুরে শাহবাগে সমাবেশ করে ইনকিলাব মঞ্চ। অংশ নেন সংগঠনটির নেতাকর্মী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতারা। জুলাই পরবর্তীতে জাতি হিসেবে হাদির এমন পরিণতি রাজনৈতিক সামগ্রিক ব্যর্থতা বলে মনে করেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এছাড়া জুলাই আন্দোলন থেকে শুরু করে রাজনৈতিক মাঠে ওসমান হাদির কৃতিত্ব তুলে ধরেন বক্তারা। ইন্ডিয়ার আধিপত্য এই বাংলাদেশে কোনো ফর্মেই, কোন ব্যক্তির মাধ্যমে, কোন ইনস্টিটিউশনের মাধ্যমে, তথ্যজীবীর মাধ্যমে, পেশাজীবীর মাধ্যমে এই বাংলাদেশে কোনোদিন আর ঢুকবে না। রাজনৈতিক সুশীলরা শত্রুকে বন্ধু হিসেবে পরিচয় করেছে বলে মন্তব্য করে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেন, আবারও দেশকে দিল্লির কাছে বেচে দেওয়ার নাটক চলছে। এ সময় ইনকিলাব মঞ্চের পৃষ্ঠপোষক ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদ রহমান আগামী 15 ডিসেম্বর শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দেন। গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করে বাংলাদেশকে আবার নতুন করে দিল্লির কাছে বেচে দেবে, সেই নাটক মঞ্চস্থ চলছে। হত্যা করার যারা চেষ্টা করেছে আততায়ীদের, তাদেরকে গ্রেফতার করতে না পারে, তাদের 15 তারিখ শহীদ মিনার থেকে এই ইন্টারিমের বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলন। পরে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে টিএসসি ঘুরে আবারও শাহবাগে গিয়ে শেষ হয়। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কঠিন করে তুলতে ঢাকা ও চট্টগ্রামে গুলির ঘটনার মাধ্যমে ফায়দা লোটার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে তিনি আরও বলেন, নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ না হলে ধ্বংস হবে দেশ। ঢাকা ৮ আসনে সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দেশজুড়ে ক্ষোভ, উদ্বেগ আর উৎকণ্ঠা। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে উঠে আসে এ প্রসঙ্গ। আলোচনায় গুলির ঘটনাকে ফায়দা লোটার চেষ্টা হিসেবে দেখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গতকাল অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে যে কোনো একটি মহল। তার কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীর উপরে একই রকম ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলা দিয়ে কেউ কোনো ফায়দা লোটার চেষ্টা করছে। নির্বাচন নিয়ে নিজের অতীত শঙ্কার কথা মনে করিয়ে দেন তারেক রহমান। বলেন, ঐক্যবদ্ধ না হলে ধ্বংস হবে দেশ। যে কথাটি আমি 100 বছর আগে বলেছিলাম যে নির্বাচন অত সহজ হবে না, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। গতকালকের ঘটনা, চট্টগ্রামে আমাদের প্রার্থীর উপরে গুলিবর্ষণের ঘটনা, এই সব কিছু নিয়ে কিন্তু প্রমাণিত হচ্ছে যে যা আমি বলছিলাম তা কিন্তু সত্য হচ্ছে আস্তে আস্তে। আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই সহকর্মীবৃন্দ, এই দেশ ধ্বংস হয়ে যাবে। যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। এই পরিস্থিতি যত আমরা তৈরি করব, ষড়যন্ত্রকারীরা তত পিছু হতে বাধ্য হবে। সকালে কর্মসূচির উদ্বোধনী সেশনে যে কোনো অজুহাতে মব তৈরি করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। একটু ভিন্ন রাজনীতি আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মবক্রেসির রাজনীতি। মুশতারিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বৃহৎ চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে ঢাকা ৮-এর সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি এবং চট্টগ্রাম ৮-এর এরশাদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে নয়াপল্টনের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি। এ সময় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা মব কালচার তৈরি করেছে এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের নায়ক তারা।
ঢাকা ৮-এর সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী এবং চট্টগ্রাম ৮-এর বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর ওপর গুলিবর্ষণ এবং হামলার প্রতিবাদে ঢাকার রাজপথে বিএনপির প্রার্থীরা। শনিবার দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে যোগ দেন দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী। মিছিলের আগে বিক্ষোভ সমাবেশে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা মব কালচার তৈরি করেছে এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের নায়ক তারা। হাদীর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। আমরা লড়াই করলাম ডেমোক্রেসির জন্য, আর 5ই আগস্টের পরে আপনারা প্রতিষ্ঠা করলেন মবক্রেসি। জনগণের কাছে এখন স্পষ্ট এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের নায়ক হচ্ছে তারা, যেটা এখন প্রকাশিত হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, হাদীর ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বৃহৎ চক্রান্তের অংশ। হাদীর উপর আক্রমণ কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর আগে চট্টগ্রামে শতলোক আক্রমণ করেছিল, এখন হাদীর উপর আক্রমণ। আমি বলতে চাই এটা একটি বৃহৎ চক্রান্তের ক্ষুদ্র একটি অংশ। ৭১ সালে যে কঠিন সময় আমরা পার করেছি, আজকে ২৫ সালেও তার চেয়ে বড় সাংঘাতিক সময়, বড় মারাত্মক সময় আমরা এখন পার করছি। সমাবেশে বিএনপি নেতারা বলেন, একটি গুপ্ত রাজনৈতিক দল হামলার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ষড়যন্ত্র করছে। সঠিক সময়ে নির্বাচন আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। অনেক রকম ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য। রাজধানী ছাড়াও একই দাবিতে নাটোর, বাগেরহাট সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ করেছেন বিএনপি নেতাকর্মীরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অংশ নেবেন জাতীয় নির্বাচনে। তার সঙ্গে আসবেন মেয়ে জাইমা রহমান। এরই মধ্যে তার বাসভবন ও অফিসের সংস্কার কাজ প্রায় শেষ। বাবার সঙ্গেই ঢাকায় ফেরার কথা রয়েছে একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তায় সরকার সব ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আহমেদ সালেহিনের বিশেষ রিপোর্ট। নানা গুঞ্জন আর শঙ্কা কাটিয়ে অবশেষে আগামী 25শে ডিসেম্বর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশে এসে কোথায় থাকবেন সেটাও কিন্তু এখন নির্ধারিত, অর্থাৎ গুলশান এভিনিউর 196 নম্বর বাড়িতে থাকবেন তিনি, এবং সেই বাড়ির সংস্কার কার্যক্রম চলছে দীর্ঘদিন ধরেই। দেয়ালের শুভ্র রং, কাঁটাতারের বেড়া আর নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে বাড়ির চারপাশে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বক্স বসানো অনেকটা শেষ। ছোট গেট বদলে লাগানো হয়েছে বড় করেই। ভেতরে চলছে বাকি সংস্কারের কাজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে যে বাড়িতে উঠবেন সেই বাড়ি ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাড়ি প্রায় প্রস্তুত। কোনো কারণে পুরোপুরি প্রস্তুত না হলে পাশেই মায়ের ভাড়া বাসা ফিরোজায় উঠবেন তারেক রহমান। সারা বাংলাদেশ থেকে লক্ষ কোটি মানুষ তাকে এক নজর দেখার জন্য কিভাবে স্বতঃস্ফূর্ত তাকে স্বাগত জানাবেন আপনারা দেখলে বুঝবেন। বাড়ির কাজ প্রস্তুত করা হচ্ছে। 25 তারিখের মধ্যে নাও হয় তাহলে ওনার মা যে ফিরোজায় থাকেন, ফিরোজায় থাকার ব্যবস্থা আছে। দেশে ফিরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অফিস করবেন তারেক রহমান। 86 নম্বর রোডের কার্যালয়ে নিরাপত্তা বাড়ানো সহ এখানকার সংস্কার কাজও প্রায় শেষ পর্যায়ে। 25 ডিসেম্বর তারেক রহমান ঢাকায় ফেরা উপলক্ষে কোটি মানুষের উপস্থিতির সম্ভাবনা দেখছেন আতিকুর রহমান রুমন। তিনি জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ইতিমধ্যে ঢাকায় আছেন। তাদের একমাত্র কন্যা সন্তান ব্যারিস্টার জাইমা রহমানও বাবার সঙ্গে দেশে ফিরতে পারেন। ডক্টর জুবাইদা রহমান উনি তো অলরেডি তার শাশুড়ির সেবার জন্য বেশ কিছুদিন অবস্থান করছেন। আজকে 8-10 দিন হয়ে গেছে। জাইমা রহমান কি আসবেন? একান্তই ব্যক্তিগত ব্যাপার, তবে আশা প্রকাশ করছি সে আসবেন। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, সব ধরনের ব্যবস্থা নেবে সরকার। তার নিরাপত্তার ব্যাপারে কোনো শঙ্কা নাই। তার নিরাপত্তার ব্যাপারে যত ধরনের প্রস্তুতি আমরা নিব এবং তার নিরাপত্তা আমরা দিব।
সূত্র বলছে লন্ডন সময় 24 ডিসেম্বর সন্ধ্যা 6টা 20 মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তারেক রহমান। বাংলাদেশ সময় 25 ডিসেম্বর সকাল 9:30টায় ঢাকার মাটিতে পা রাখতে পারেন 17 বছর নির্বাসিত থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশে ফেরা হয়নি বিএনপির এই শীর্ষ নেতার। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সুদানের আবিয়েতে জাতিসংঘ ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 8 জন। পরিস্থিতি এখনও অস্থিতিশীল বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুদানের মাটিতে সন্ত্রাসী হামলায় প্রাণ হারালেন বাংলাদেশি সেনারা। বাংলাদেশ সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, সুদানের আবিয়েতে জাতিসংঘের একটি ঘাঁটিতে সশস্ত্র হামলায় কয়েকজন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন। হামলায় আহত হন আরও অনেকে। আহতদের উদ্ধারের পর চিকিৎসা দেয়া হচ্ছে। এলাকায় সংঘর্ষ চলমান থাকায় পরিস্থিতি এখনও অনিরাপদ বলে জানানো হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পোস্টে বলা হয়েছে, আহত শান্তিরক্ষীদের চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে কাজ করছে কর্তৃপক্ষ। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী তথ্য জানানো হবে বলে উল্লেখ করা হয়। এদিকে হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেন, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দায়িত্ব পালনকালে নিহত শান্তিরক্ষীদের আত্মত্যাগ গর্বের হলেও তা অত্যন্ত বেদনাদায়ক। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। প্রধান উপদেষ্টা জানান, আহত শান্তিরক্ষীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে জাতিসংঘকে অনুরোধ জানানো হয়েছে। সরকার এই কঠিন সময়ে নিহতদের পরিবারের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি। একই সঙ্গে হামলাকে শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করে শান্তিরক্ষীদের নিরাপত্তা জোরদারের আহ্বান জানান। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে প্রস্তুত জাতি। নির্বাচন সামনে রেখে জাতি যাতে স্বস্তিতে দিবসটি পালন করতে পারে এজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। শনিবার সকালে রায়েরবাজার বধ্যভূমির প্রস্তুতি দেখতে যান তিনি। 1971 সালে পরাজয় নিশ্চিত জেনে রাষ্ট্রকে মেধাশূন্য করতে ডিসেম্বর মাস জুড়ে পরিকল্পিতভাবে রাজাকার আলবদরদের সহায়তায় নৃশংসভাবে হত্যা করা হয় সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের। প্রতি বছরের মতো এবারও প্রস্তুত রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। নিরাপত্তা নিশ্চিতে 50টির সঙ্গে বাড়তি 24টি সিসি ক্যামেরা স্থাপন করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। নিরাপত্তা রক্ষায় পুলিশের পাশাপাশি থাকছে র্যাবও। শনিবার সকালে প্রস্তুতি দেখতে আসেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। এ সময় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দেন তিনি। দিবসটি মর্যাদার সাথে উদযাপিত হবে, অনেক বেশি আমরা চেষ্টা করছি জনগণ যেন তাদের শ্রদ্ধা নিবেদনের ক্ষেত্রটাতে এসে স্বস্তি পায়। তরুণ প্রজন্মের অনেকেই 14 ডিসেম্বরের নানা আয়োজনে শেষ মহড়া দেন এদিন। জানান, শেকড়কে ভুলে গেলে এগোতে পারবে না জাতি। যে বুদ্ধিভিত্তিক মেরুদণ্ড সেটাকে যে ভেঙে দিতে চেয়েছিল, সেই কালো ইতিহাসকে আমরা স্মরণ করে আমাদের মাঝে ধারণ করার জন্য এসেছি। আমরা চাই যে তারা যে ক্ষতিটা আমাদের করতে চেয়েছিল সেইটার রিকভার যেন আমরা করতে পারি। 1971 বাঙালির ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে একটা শেকড় বলতে পারেন। তো সেই শেকড়টাকে যখন ভুলে গিয়ে আমরা এগোবো, তখন আসলে আমরা এগোতে পারবো না, আমরা আরও বেশি পিছিয়ে যাব। মুক্তিযুদ্ধ এবং শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে আরও গবেষণার প্রয়োজন বলে মনে করেন তারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নেতারা মহান মুক্তিযুদ্ধ ও শহীদ বুদ্ধিজীবী দিবস ধারণ করছে না বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে রোববার প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্বলন করে ছাত্রদল। এ সময় ছাত্রদল সাধারণ সম্পাদক অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় বুদ্ধিজীবী দিবস পালন করা হচ্ছে না। ঢাবি ছাত্রদলের আয়োজিত এই কর্মসূচিতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 5 দশকে অর্থাৎ স্বাধীনতার পরে এবারে আপনি দেখবেন এই যে শহীদ বুদ্ধিজীবীর যে আয়োজন অথবা বিজয় দিবসের যে আবহ থাকে, সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার এটি পালন করতে অথবা এটি ধারণ করতে
শতভাগভাবে ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করি। এবং অনেকেই বলছেন যে এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এরকম এক ধরনের আবহ এটি নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। বেগম রোকেয়া পদক জয়ীদের সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে যোগ দেন এবছর বেগম রোকেয়া পদক জয়ী রুবহানা রাকিব, নাবিলা ইদ্রিস, কল্পনা আক্তার ও ঋতুপর্ণা চাকমা। অনুষ্ঠানে রোকেয়া পদক জয়ী 4 জনকে গ্রামীণ নারীদের অর্থনৈতিক সংগ্রাম ও তাদের জীবনযাত্রা নিয়ে নিজের লেখা বই উপহার দেন প্রধান উপদেষ্টা। এ সময় নারী ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ উপস্থিত ছিলেন। মিয়ানমার সীমান্তে দেশটির ভেতর থেকে আবারও আসছে মর্টার শেল বিস্ফোরণের শব্দ। এতে আতঙ্ক ছড়িয়েছে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকায়। শনিবার ভোরে টানা 1 ঘণ্টা হোয়াইকং সীমান্তের ওপারে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। এক পর্যায়ে বাজার সংলগ্ন 3 জনের বাড়িতে গুলি লাগে বলে দাবি স্থানীয়দের। এছাড়া উত্তরপাড়ার নাফ নদীতে একটি মর্টার শেল পড়লে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। ঘরবাড়ি কেঁপে উঠলে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। তবে সীমান্তের কোনো বাসিন্দা হতাহত হননি। বাসিন্দাদের সাবধানে চলাফেরার জন্য সতর্ক করছেন জনপ্রতিনিধি ও বিজিবির সদস্যরা। সাভারে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে ঢাকা আরিচা মহাসড়কের গেন্ডা এলাকায় নবীনগরমুখী সার্ভিস লেনে এক ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে বাসটি পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটিতে আগুনের কারণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিসের 20টি ইউনিটের 11.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে কেরানীগঞ্জের জাবালে নূর মার্কেটের ঝুটের গুদামের আগুন। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে, তাই কালও চলবে উদ্ধার কাজ। কেরানীগঞ্জের বাবুবাজার ব্রিজ সংলগ্ন জাবালে নূর মার্কেটের নিচতলায় ঝুটের গুদামে আগুন লাগে শনিবার ভোরে। ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। 20টি ইউনিটের প্রায় 11.5 ঘন্টার চেষ্টায় বিকেল 5টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। আগুনে আশেপাশের 7টি ভবনের বাসিন্দা ও ঝুটের গুদামের মালিকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। নর্মালি মনে করেন যে 15, 20, কেউ 50, কেউ 1 কোটি, কেউ 1.5 কোটি, 10 লাখ টাকার নিচে 15 লাখ টাকা কোনো মাল নেই। অ্যাক্সেসরিজ আর কাপড় তো আরো বেশি। না মাল এখনো বের হয়নি। বহুত মাল আমাদের প্রায় 25-30টা গোডাউন এখনো আটকা পড়ে আছে। আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনটিকে এখনো ঝুঁকিপূর্ণ মনে করছে ফায়ার সার্ভিস। তাই রোববার পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলমান রাখা হবে। আমাদেরকে এটা আগুন নিয়ন্ত্রণ এবং নির্বাপন করার পরে সূত্রপাত বের করতে হবে। আমরা সিঁড়ি দিয়ে 42 জনকে আমরা রেস্কিউ করেছি। আরো সংখ্যা আনুমানিক এটা আরো বাড়তে পারে, কারণ এখনো আমরা কিছুক্ষণ আগে একজনকে রেস্কিউ করলাম, উনি আটকে ছিলেন 9 তলায়। ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নেভাতে কাজ করেন সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। লক্ষ্মীপুরে জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় শুক্রবার রাতে নির্বাচন অফিসের নিচতলায় জানালার কাঁচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় অফিসের দারোয়ান বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে পালিয়ে যায় তারা। পরে নির্বাচন অফিসের কর্মচারীরা ফায়ার সার্ভিসকে খবর দিয়ে নিজেরাই পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলে। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ জানিয়েছেন, আগুনে অফিসের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। ময়মনসিংহের গোলকিবাড়ি বাইলেনে 5তলা একটি আবাসিক ভবন হেলে পড়েছে। ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়েছেন ফায়ার সার্ভিস ও পুলিশ। স্থানীয়রা জানায়, ইংল্যান্ড প্রবাসী SM রিয়াজুল আমিনের 5তলা ভবনটিতে শনিবার সন্ধ্যায় নিচতলায় ফাটল দেখা দেয়। এক পর্যায়ে ভবনটি হেলতে শুরু করলে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ভবনটি ঝুঁকিপূর্ণ বিবেচনায় বাসিন্দাদের সরিয়ে দেয়। 5তলা ভবনের পাশে বহুতল ভবনের নির্মাণ কাজের কারণেই ভবনটি হেলে গেছে অভিযোগ এলাকাবাসীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার প্রতি আসনে লড়েন 37 শিক্ষার্থী। প্রশ্ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন পরীক্ষার্থীরা। উপাচার্য জানান, অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে ভর্তি পরীক্ষা। লাখো শিক্ষার্থীর স্বপ্নের আঙিনা ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে শনিবার ক্যাম্পাসে শিক্ষার্থীর ঢল নামে। সঙ্গে আসেন অভিভাবকরাও। এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ 8টি বিভাগীয় শহরে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট 2934টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করেন 1,07,701 জন ভর্তিচ্ছু। এবার প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন 37 জন। পরীক্ষা শেষে বের হয়ে প্রশ্ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান ভর্তিচ্ছুরা। কোয়েশ্চেন মোটামুটি আসছে, বাট আমি বলবো যে রাইটিং সাইডটা একটু বেশি হার্ড করছে আগের তুলনায়। ওভারঅল প্রশ্ন আমার মতে সহজই ছিল, আমরা অনেকে অনেক ভালো পরীক্ষা দিচ্ছি। আমাদের তো শর্ট সিলেবাস ছিল, তো যেই টপিকটা আসছে এটা আর কি ওই আউট অফ সিলেবাস। ইংলিশ পার্টটা অনেক ভালো ছিল, জিকেটা অনেক হার্ড ছিল। প্রশ্ন স্ট্যান্ডার্ড ছিল, ভালো ছিল। পরীক্ষা হয়েছে মোটামুটি ভালো হয়েছে। পরীক্ষা চলাকালে অভিভাবকদের সঙ্গে মত বিনিময় করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। এখানে ছাত্র শিবিরে যেমন বুথ আছে, ছাত্র শক্তির বুথ আছে, ছাত্র দলের বুথ আছে, সকল ছাত্র সংগঠনের এরকম বুথ আছে। ভালো কাজের প্রতিযোগিতা হচ্ছে। বিগত ফেসিবাদে আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র একক একটা ছাত্র সংগঠন, ফেসিস ছাত্রলীগ, তারা ছাড়া আর কাউকে কোনো স্পেস দেওয়া হয়নি। আর সামাজিক বিজ্ঞান অনুষদ কেন্দ্র পরিদর্শনে আসেন উপাচার্য ও প্রক্টর। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, কঠোর মনিটরিং এর ফলে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশেষায়িত একটি অ্যাপ যেটা দিয়ে আমরা সমস্ত গতিবিধি ট্র্যাক করছি এবং নিয়মিত আলাপ করে যাচ্ছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। আগামী 20 ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বহির্বিশ্বে সমুদ্র বাণিজ্যে ভাগ বসাতে আগামী 5 বছরে 10,000 কোটি টাকায় 22টি মাদার ভেসেল কেনার মহাপরিকল্পনা নিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি। বাল্ক ক্যারিয়ার ও অয়েল ট্যাঙ্কারের পাশাপাশি প্রথমবারের মতো বহরে যুক্ত হবে কন্টেইনার ভেসেলও। বিএসসির নিজস্ব অর্থায়ন ছাড়াও G2G চুক্তিতে দক্ষিণ কোরিয়া ও চীন থেকে কেনা হবে এসব জাহাজ। শাখা টিভির ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বর্তমানে বাংলাদেশি পতাকাবাহী 104টি মাদার ভেসেল দিয়ে পণ্য বহনে সক্ষমতা রয়েছে 54 লাখ মেট্রিক টন, যা দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের মাত্র 11 থেকে 12%। অথচ আন্তর্জাতিক মেরিটাইম অনুযায়ী সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে 40% দেশীয় ক্যারিয়ার, 40% বিদেশি ক্যারিয়ার এবং বাকি 20% দেশি ও বিদেশি ক্যারিয়ার যৌথভাবে পরিচালনা করার বিধান রয়েছে। পোর্ট ফ্যাসিলিটি ইমপ্রুভ করতেছে, সাথে সাথে যদি আমাদের কার্গো ক্যারিং ক্যাপাসিটিও বাড়ে, তাহলে আমাদের শিপিং ওয়ার্ল্ডের দ্যাট উইল বি বিগ ইম্প্যাক্ট। এখানে একটা ভালো ইম্প্যাক্ট হবে যদি বাংলাদেশি ফ্ল্যাগগুলি আরো বাড়ে। সবশেষ অক্টোবর মাসের শেষ সপ্তাহে বিএসসির বহরে যুক্ত হয়েছে বাংলার প্রগতি নামের একটি মাদার ভেসেল। এ নিয়ে বিএসসির বহরে বর্তমানে জাহাজের সংখ্যা 6টি। আগামী 2-1 মাসের মধ্যে যুক্ত হবে বাংলার নবযাত্রা নামে আরও একটি কার্গো ভেসেল। এই অবস্থায় আগামী 5 বছরে নিজেদের বহরে 22টি মাদার ভেসেল যুক্ত করার মহাপরিকল্পনা নিয়েছে বিএসসি। আমরা যদি এই 22টা জাহাজ বিএসসিতে নেক্সট 5 ইয়ার্সের মধ্যে অর্জন করতে পারি, আমরা যদি পয়েন্ট অফ কনসলিডেশনে পৌঁছাই, তাহলে জাতীয় অর্থনীতি আমরা ব্যাপক অবদান রাখতে পারবো। 2018 এবং 19 সালে চীন সরকারের আর্থিক সহায়তায় 1,843 কোটি টাকা মূল্যে 3টি করে মোট 6টি জাহাজ কিনেছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন 10 বছরে 22টি জাহাজ কেনার যে মহাপরিকল্পনা নিয়েছে, এর অংশ হিসেবে G2G ভিত্তিতে দক্ষিণ কোরিয়া থেকে কেনা হবে 6টি জাহাজ। এর বাইরে প্রতি বছর নিজস্ব তহবিল থেকে 1টি করে জাহাজ কিনতে চায় বিএসসি। যখন জাহাজের দেশি মালিকানাধীন জাহাজের পরিমাণ বাড়বে, আমদানি রপ্তানি এবং শিপের যে টার্নওভারটা তারা করছেন, যেভাবে তারা রাউটিং করছেন, সেই রাউটিংটার কন্ট্রোলটা মোস্টলি আমাদের উপরে থাকবে। বাড়তি বাড়ার আশায় এর একটি জাহাজও চট্টগ্রাম বন্দর কিংবা বাংলাদেশ জলসীমায় আসে না। তবে দেশের অর্থনীতির সাথে এসব জাহাজকে বাংলাদেশ রুটে ব্যবহারের পরামর্শ শিপিং ব্যবসায়ীদের। আমি মনে করি যে বিএসসি জাহাজগুলো যদি বাংলাদেশে আসে আমাদের জন্য সুবিধা হবে এবং ডেফিনেটলি দেশের ফ্ল্যাগ ভেসেল হিসাবে দেশে সার্ভিস দেওয়াটা এটাই স্বাভাবিক। ফ্লিটে যে ধরনের জাহাজ আসছে, এটা কিন্তু দেশের জনগণের জন্য যেরকম উপকৃত, দেশের ইকোনমির জন্য কিন্তু একটা বড় ভূমিকা রাখবে। স্বাধীনতার পর 1972 সালে বাণিজ্য শুরু করা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে একসময় 38টি জাহাজ ছিল, কিন্তু পরবর্তীতে বেসরকারি পর্যায়ে জাহাজের সংখ্যা 90 ছাড়িয়ে গেল। বিএসসি জাহাজ কমতে কমতে মাত্র 6টিতে এসে দাঁড়ায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রায় ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানি। এর কারণ হিসেবে গাড়িগুলোর গতি সীমানা লঙ্ঘন করাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। গত ৮ মাসে গতিসীমা লঙ্ঘন করেছে ১.৫ লাখের বেশি গাড়ি। স্পিড ক্যামেরায় ধরা পড়া সর্বোচ্চ গতি ছিল ১৯৩ কিলোমিটার। স্থানীয়দের অভিযোগ, ব্যবস্থা না নেয় দিন দিন বেপরোয়া হয়ে উঠছেন চালকরা। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। স্পিড ক্যামেরার ফুটেজে দেখা যায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে রেস করে 3টি গাড়ি। গতি ছিল ঘন্টায় ১২৯, ১১৪ ও ১০৮ কিলোমিটার। শুধু এটিই নয়, এমন অধিকাংশ চালকই চট্টগ্রাম নগরের লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত ১৫ কিলোমিটার এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতিতে গাড়ি চালান। কর্তৃপক্ষ গতিসীমা ৬০ কিলোমিটার নির্ধারণ করলেও মানছেন না অনেকে। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। সবশেষ ২০ নভেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার নিচে ছিটকে পড়ে একজনের মৃত্যু হয়। ইয়ং জেনারেশনের ছেলে পেলে আছে, ওরা খুব স্পিডে আসে আমাদেরকে এখানে জিজ্ঞেস করে আপনাদের এখানে কি কোথাও মামলা দেওয়ার সিস্টেম আছে কিনা। তো আমরা তখন বলে দিই আর কি যে আমরা তো আসলে এটা তো হচ্ছে ট্রাফিক পুলিশের যারা দায়িত্ব আছেন ওনাদের কাজ। কারণ যাত্রীর সিকিউরিটি কি, আমার সিকিউরিটি কি, আমার পিছনে 5টা ফ্যামিলি আছে, ওরা তো চলতে হবে। যাত্রী আমার কারণে আরো 5টা লোক মারা যাবে। সবগুলি মানে এমন চলা স্পিডে বলার কিছু নেই। ইতিমধ্যে গতিসীমা লঙ্ঘন করা যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে চিঠি দিয়েছে সিডিএ। আসলে এনফোর্সমেন্ট করার অথরিটি নেই। আমরা ক্যামেরা বসাতে পারি, ক্যামেরায় যে তালিকাটা উঠবে যারা স্পিড লিমিট ব্রেক করে যাচ্ছে সেই তালিকাটা আমাদের এখানে অটো জেনারেট হবে। সেই তালিকা যদি আমরা পুলিশের কাছে পাঠিয়ে দেই, তারাই সেই গাড়ির মালিকদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট করবে। তবে জনবল সংকট রয়েছে উল্লেখ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে ডিজিটাল ক্যামেরা বসানোর আহ্বান ট্রাফিক পুলিশের। সিডিএ যদি অবিলম্বে যদি এটা ডিজিটাল ক্যামেরা যদি সেট করতে পারে, যেটা হলো আমরা যদি এয়ারপোর্ট থেকে ঢাকা উত্তরা থেকে যদি আপনি এয়ারপোর্টের যে ফ্লাইওভার আছে সেখানে যদি যান, সেখানে কিন্তু ডিজিটাল ক্যামেরা সেট করা আছে এবং অটো মামলা হচ্ছে, এবং সেটা আমার মনে হয় এখানে করা অবিলম্বে প্রয়োজন। গত 22 ডিসেম্বর থেকে চলতি বছরের 16 আগস্ট পর্যন্ত পরীক্ষামূলক স্পিড ক্যামেরা বসায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। গত 8 মাসে 1.5 লাখের বেশি গাড়ি গতিসীমা লঙ্ঘন করেছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা এসএমই বিমুখ ব্যাংক খাতে এবার ঋণ ছাড়ের হার আরও কমে নেমেছে 17.68%। পর্যাপ্ত আমানত থাকলেও ঋণে রূপান্তর করতে পারছে না রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। আবার মোট ঋণের হারে এবারও এই খাতে পর্যাপ্ত ঋণ ছাড়ে ব্যর্থ 38টি বেসরকারি ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, ব্যাংকগুলোর গতানুগতিক ধ্যান ধারণার কারণে অবহেলিত এসএমই। অন্যদিকে প্রকৃত উদ্যোক্তার অভাবের পুরনো অজুহাত এবার মানতে নারাজ কেন্দ্রীয় ব্যাংক। সেলিয়া সুলতানার রিপোর্ট। মাটি থেকে রং আর তা জড়িয়ে আছে পাটে। এ দিয়ে যে ব্যাগ বা পণ্য তৈরি হবে তার কদর জাপান, চীন, সুইজারল্যান্ডের মতো দেশে, যেখানে প্রকৃতি নির্ভর হস্তশিল্পের কদর বেশি। তবে দেশের মাটিতে এর চেয়ে বেশি সুবিধাভোগী আমদানি নির্ভর পণ্য বা তৈরি পণ্য। বোর্ড ইউজ করি, আমি পাটসুতা ইউজ করতেছি, আমরা বিভিন্ন বাঁশের বেতের জিনিসগুলো ইউজ করতেছি। সবকিছু আমাদের দেশীয় হাতের কাজ যে একটু মূল্যায়ন করে না, তা আমরা আস্তে ধীরে করতেছি। ব্যাংকের কোনো লোন সহায়তা পাইতাম, তাহলে আমরা কোম্পানিগুলো আরো আগে যেতে পারতাম। বড় প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে হোঁচট খাওয়া ব্যাংক খাত বরাবরই এসএমই বিমুখ। ফলে 2024 সালে এসএমই খাতে 19.12% থেকে 2025-এ ঋণ ছাড় কমে আসে 17.68%। সোনালী ব্যাংকের এবার ঋণ ছাড় গত বছরের তুলনায় 1% কমেছে। রূপালী ও জনতা ব্যাংকের ঋণ ছাড় মোট ঋণের 11 থেকে 12%, 62% এবং 25% ঋণ ছাড় দিয়ে সর্বোচ্চ তালিকায় আছে বেসিক ব্যাংক ও বিডিবিএল। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে এবার একটি মাত্র ব্যাংক দিয়েছে 40%। 70% এসএমইর অবস্থান হলো আপনার রুরাল এরিয়াতে, সাব আরবান এরিয়াতে। ওই সকল এলাকার যে উদ্যোক্তারা তারা আসলেই এখনো সেইভাবে এই সহায়তা পাচ্ছে না। একদিকে উদ্যোক্তাদের অভিযোগ পর্যাপ্ত অর্থ সহায়তার অভাব, অন্যদিকে ব্যাংক উদ্যোক্তা খুঁজে না পাওয়ার অজুহাত এবার শুনতে নারাজ কেন্দ্রীয় ব্যাংক। আপনাদের যেহেতু কর্পোরেট গ্রাহকদের ব্যাপারে তিক্ত অভিজ্ঞতাই বেশি, অতএব আপনারা আপনাদের ফোকাসটা কিছুটা শিফট করেন সিএমএসএমই খাতে। তবে এবার ডিজিটাল ব্যাংকিং এর ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠান অনুমোদন দেয়া হবে তাদের প্রান্তিকে পৌঁছানোর সক্ষমতাকেও বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।
সেন্ট মার্টিনের পর্যটন নির্ভর ক্ষতিগ্রস্তদের প্রাথমিক তালিকা করে পুনর্বাসনের জন্য একাধিক উন্নয়ন সংস্থা কাজ করছে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর সামরিক জাদুঘরে জাতীয় উপকূল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, 10টি নদী দখল দূষণমুক্ত করার প্রকল্প মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। সোনাদিয়া দ্বীপের ড্রেজার পরিকল্পনা বাতিল হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, উপকূলকে বনায়নের জন্য রাখতে হবে। এটা আমরা এলাকাবাসীকে সাথে নিয়ে করতেছি, কাজে এলাকাবাসী জানে যে কেন বাদ দিয়ে খননটা করতে পারলাম না, কেন আমাদেরকে 1 মাস সময় বেশি দিতে হলো। আমরা সেখানে কৃষি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টাকে সেন্ট মার্টিনে যারা ক্ষতিগ্রস্ত তাদের একটা প্রাথমিক তালিকা, ক্ষতিগ্রস্ত ইন দ্য সেন্স তারা কিন্তু আগে ট্যুরিজমে ছিল না, আগে তারা পেঁয়াজ চাষ করতো, মাছ ধরতো, কিন্তু এখন ট্যুরিজমে চলে এসছে। মানুষ যারা ট্যুরিজমে অভ্যস্ত হয়ে গেছিল, এক্সট্রা ইনকাম ছিল, সেখানে আমরা কি করব, সেখানেও আমরা উদ্যোগ গ্রহণ করেছি। কোস্ট এবং ব্র্যাক বলে 2টা এনজিও তারা কাজ করছে মানুষকে অল্টারনেটিভ বিকল্প জীবিকা, কিন্তু আসলে বিকল্প না, এটাই কিন্তু ওদের আদি ছিল। সেখানে কৃষি মন্ত্রণালয় থেকে একটা কোল্ড স্টোরেজ দেওয়ার কথা ভাবা হচ্ছে। যুক্তরাজ্য সরকারের কট্টর ও গোপনীয় ক্ষমতায় নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতীয় বংশোদ্ভূত সহ 90 লাখ মুসলিম। যুক্তরাজ্যের মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক আইনজীবীদের সংগঠনের যৌথ প্রতিবেদন বলছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্তে আইনগতভাবে নাগরিকত্ব হারাতে পারেন তারা। এ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে দেশটির মুসলিম সম্প্রদায়ের মধ্যে। এটি কার্যকর হলে দেশটির নাগরিকত্ব ব্যবস্থা একটি বর্ণভিত্তিক দ্বিস্তরীয় কাঠামো তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। 2022 সালে কোনো ব্যক্তিকে না জানিয়ে নাগরিকত্ব বাতিলের ক্ষমতা পায় যুক্তরাজ্য সরকার। আর 2025 সালের আইন অনুযায়ী আদালত সিদ্ধান্ত অবৈধ বললেও সরকারের আপিল শেষ না হওয়া পর্যন্ত নাগরিকত্ব ফিরে পাওয়ার সুযোগ নেই, যা কখনো কখনো বছরের পর বছর ঝুলে থাকতে পারে। যুক্তরাজ্য সরকারের কট্টর ও গোপনীয় এই ক্ষমতার কারণে ব্রিটিশ নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে আছেন দেশটির প্রায় 1 কোটি মুসলিম। ঝুঁকিতে থাকা ব্যক্তিদের বড় অংশই বাংলাদেশ, ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত। যুক্তরাজ্যের মানবাধিকার সংস্থা রানিমিড ট্রাস্ট ও আন্তর্জাতিক আইনজীবীদের সংগঠন রিপ্রিভের যৌথ প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, নাগরিকত্ব বাতিলে যুক্তরাজ্য সরকারের কট্টর ও গোপনীয় ক্ষমতা মুসলিমদের জাতীয় পরিচয় ও নাগরিক অধিকার কেড়ে নেওয়ার গুরুতর আশঙ্কা তৈরি করছে। প্রতিবেদনে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্তে যুক্তরাজ্যের মোট জনসংখ্যার প্রায় 13% মানুষ আইনগতভাবে নাগরিকত্ব হারাতে পারেন। বর্তমান আইনে সরকার যদি মনে করে কেউ অন্য কোনো দেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্য, তবে তিনি ব্রিটিশ নাগরিকত্ব হারাতে পারেন। পাকিস্তান, বাংলাদেশ, ভারত, সোমালিয়া, নাইজেরিয়া, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের নাগরিকরাই সবচেয়ে ঝুঁকিতে রয়েছে বলে জানানো হয়েছে। বিশ্লেষণে বলা হয়, প্রতি 5 জন অশ্বেতাঙ্গ মানুষের মধ্যে 3 জন নাগরিকত্ব হারানোর আশঙ্কায় রয়েছেন, যেখানে শ্বেতাঙ্গ ব্রিটিশদের ক্ষেত্রে এই হার 20 জনে মাত্র 1 জন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইতালির পিৎজা, পাস্তা, লাজানিয়া সহ পুরো ইতালীয় খাবারের মেনু এবার স্থান পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায়। ইতিহাসে প্রথম কোনো দেশ হিসেবে এই স্বীকৃতি পেয়েছে ইতালি। দেশটিতে 5000-এর বেশি খাদ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকানা এবং লক্ষাধিক বাংলাদেশি কর্মসংস্থান তৈরি হয়েছে এই খাত ঘিরে। ইতালীয় কুজিন বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পাওয়ায় প্রবাসী বাংলাদেশিরাও খুশি। বিস্তারিত ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্রের রিপোর্টে। ইতালির খাদ্য ঐতিহ্য ও বৈচিত্র্যে ভরপুর। জনপ্রিয় খাবারের মধ্যে আছে পিৎজা, পাস্তা, লাজানিয়া, রিজোতো, মিক্স ফিশ ফ্রাই, কালামারি, তিরামিসু ও জেলাতো। 2023 সালে খাদ্য ঐতিহ্যকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করতে আবেদন করে ইতালি। পরীক্ষা নিরীক্ষা, মূল্যায়ন ও ডেলিগেটদের ভোটে 10 ডিসেম্বর দিল্লিতে ইউনেস্কো সম্মেলনে ইতালীয় কুজিনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করা হয়। ইতিহাসে প্রথমবার কোনো দেশের খাদ্য সংস্কৃতি এ স্বীকৃতি পায়। ইতালিতে রেস্তোরাঁ, বার, টেকঅ্যাওয়ে ও পিজারিয়া মিলিয়ে রয়েছে প্রায় 1,61,000 খাদ্য পরিষেবা প্রতিষ্ঠান, যার মধ্যে প্রায় 5,000 প্রতিষ্ঠানের মালিক প্রবাসী বাংলাদেশিরা। এর বাইরে দেশটির বিভিন্ন পর্যটন শহরে লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি শেফ, কুক, পিৎজা মাস্টার, কিচেন সহকারী ও ওয়েটার হিসেবে কাজ করেন। তাই ইতালীয় কুজিনের বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতিতে প্রবাসী বাংলাদেশিরাও খুশি। ইউনেস্কো কর্তৃক ইতালিয়ান খাবারকে বিশ্বের সর্বোচ্চ সম্মান দেওয়ায় আমি অনেক গর্বিত এবং আনন্দিত। হাজার হাজার বাংলাদেশি শেফ, রেস্টুরেন্টের ওনারা তৈরি হচ্ছে। সেই হিসাবে আমি একজন বাংলাদেশি
ইটালিয়ান হিসাবে নিজেকে গর্বিত বোধ করছি। খাদ্য সংশ্লিষ্ট খাত থেকে প্রতি বছর প্রায় 228 বিলিয়ন ইউরো আয় করে ইতালি। ইতালির বাইরে যুক্তরাষ্ট্রে প্রায় 1,37,000, ব্রাজিলে 35,000, জার্মানিতে 30,000 ও ফ্রান্সে 29,000 ইতালীয় রেস্তোরাঁ রয়েছে। বিশ্বজুড়ে এই সংখ্যা 3,27,000-এর বেশি। সময় সংবাদ, ইতালি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বুয়েনা পার্ক শহরের ভাইস মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত লামিয়া হক। প্রথম মুসলিম নারী হিসেবে এই পদে নির্বাচিত হয়ে রেকর্ড গড়েন তিনি। জয়ের পর এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের জন্য কাজ করার কথা বলেন লামিয়া। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় ও জাতীয় নির্বাচনে স্থানীয় নাগরিকদের পাশাপাশি বিজয়ী হচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূতরাও। দিন দিন এ সংখ্যা বাড়ছে। যুক্তরাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তারা। এবার ক্যালিফোর্নিয়ার বুয়েনা পার্ক শহরের প্রথম মুসলিম নারী হিসেবে ভাইস মেয়র নির্বাচিত হয়েছেন লামিয়া হক। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে লস অ্যাঞ্জেলেসের অদূরে আর্টিসিয়াল লিটল ঢাকায় প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে লামিয়া হককে দেয়া হয় সংবর্ধনা। এ সময় নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির জন্য কাজ করারও পরিকল্পনার কথা জানান তিনি। বুয়েনা পার্ক শহর আগে থেকেই খুব সুন্দর। আমরা চেষ্টা করব এটিকে আরো সুন্দর কিভাবে করা যায়। প্রতি বছর 1000 গাছ রোপণ করতে হবে। আমরা এমন এক নীতি স্থাপন করেছি যাতে বুয়েনা পার্ক কমিউনিটির চারপাশে গাছ লাগানো হয়। শহরটিকে আরো সুন্দরভাবে সাজানো হবে যাতে এটি আরো প্রাণবন্ত, রঙিন এবং জীবন্ত দেখায়। এর আগে বুয়েনা পার্ক ডিস্ট্রিক্ট 4 থেকে প্রথমবার মুসলিম নারী হিসেবে লামিয়া হক 72 ভাগ ভোট পেয়ে কাউন্সিল ওমেন নির্বাচিত হন। 1997 সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন লামিয়া হক। ক্যালিফোর্নিয়ায় বেড়ে ওঠা লামিয়া হকের বাবা লাজুক হক ও মা মুর্শেদা হক 1996 সনে যুক্তরাষ্ট্রে আসেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। খবর, অনূর্ধ্ব 19 এশিয়া কাপের রেকর্ড গড়ে জয় পেল বাংলাদেশ। টুর্নামেন্ট ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে আফগানিস্তানকে 3 উইকেটে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। 4 রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলেও ম্যাচ সেরা হয়েছেন জাওয়াদ আবরার। দুবাইয়ে টস হেরে আগে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। ওপেনিং জুটি বড় না হলেও 3 নম্বরে নামা ফয়সাল শিনোজাদার শতকে নির্ধারিত ওভার শেষে 7 উইকেটে 283 রান করে আফগানরা। টাইগার যুবাদের হয়ে জোড়া উইকেট শিকার করেন ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ। জবাবে খেলতে নেমে জাওয়াদ আর রিফাত বেগের ওপেনিং জুটিতেই ওঠে 151 রান। ব্যক্তিগত 62 রানে থামেন রিফাত আর শতক থেকে মাত্র 4 রান দূরে থেকে ফেরেন জাওয়াদ। অধিনায়ক তামিমও পারেননি দলকে জিতিয়ে মাঠ ছাড়তে। 47 রানে আউট হন তিনি। শেষ দিকে আবদুল্লাহ আর সামিউনের জোড়া রান আউটে কিছুটা ব্যাকফুটে গেলেও পারভেজ জীবনের ক্যামিও জয় এনে দেয় বাংলাদেশকে। টুর্নামেন্টে প্রথম জয়। বি গ্রুপে রান রেটে পিছিয়ে থাকায় টেবিলের 2 নম্বরে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। এবার দেশের ফুটবলের খবর। কয়েক দফা পিছিয়ে আগামী 29 ডিসেম্বর থেকে 11 দল নিয়ে শুরু হচ্ছে এবারের নারী ফুটবল লিগ। এশিয়ান কাপের মূল পর্বের কথা বিবেচনায় 31 জানুয়ারির মধ্যে লিগ শেষ করবে ফেডারেশন। এবারের লিগে নতুনত্ব বিদেশি ফুটবলার নিবন্ধন। সিঙ্গেল লেগ পদ্ধতির এই লিগের দলবদল চলবে 14 থেকে 26 ডিসেম্বর পর্যন্ত। এবার নারী লিগে বয়স ভিত্তিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাফুফে। ক্লাবগুলোতে অনূর্ধ্ব 17 ও অনূর্ধ্ব 20 থেকে 2 জন করে ফুটবলার নিবন্ধন বাধ্যতামূলক করেছে ফেডারেশন, জানিয়েছেন নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। একটা সময়ে দেশের ঝিমিয়ে পড়া ফুটবলে প্রাণ ফিরেছিল নারী ফুটবলারদের হাত ধরে। তবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে ব্যাক টু ব্যাক শিরোপা জিতলেও সুযোগ সুবিধার বেলায় পিছিয়ে জয়ী তারা। ছেলেদের ফুটবল লিগে কারি অর্থ খরচ করলেও নারী লিগে আগ্রহ নেই ঘরোয়া ক্লাবগুলোর। বরাবরের মতো তাই এবারও হচ্ছে সেই দায়সারা নারী লীগ, তাও বেশ কয়েক দফা পিছিয়ে। লিগ না হলে আর্থিক ক্ষতির মুখে পড়বে ঋতুপর্ণা তহুরারা, তাই তড়িঘড়ি করেই এই আয়োজন।
এশিয়ান কাপের মূল পর্বের কথা বিবেচনায় এবার 1 মাসের মধ্যেই লিগ শেষ করবে বাফুফে। 11 দলের আসর শুরু হবে 29 ডিসেম্বর। এবার লিগের নতুনত্ব বিদেশি ফুটবলার নিবন্ধন। আসলে আমাদের একটু দেরি হয়ে গেল, কারণ হচ্ছে আমাদের টিমগুলোর যেহেতু ক্লাব লাইসেন্সিং ছিল, তো সেখানে কাগজপত্র জমা, আদার্স ফর্মালিটিস সবকিছু মিলিয়ে অনেক সময় লেগেছে এবং এফআইবি কমিটি ওটা যাচাই বাছাই করতে অনেক সময় নিয়েছে, যে কারণে একটু দেরি হয়ে গেছে। যাই হোক, আমরা অবশেষে শুরু করতে যাচ্ছি। এবারের নারী ফুটবল লিগে বয়স ভিত্তিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ফেডারেশন। খেলোয়াড় রিপ্লেস করতে চাইলে বয়স ভিত্তিক লেভেলেই রিপ্লেস করতে হবে। লিগে পুল হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না। ক্লাবগুলো সর্বোচ্চ 35 ও সর্বনিম্ন 23 জন ফুটবলার নিবন্ধন করতে পারবে। আমাদের এই লিগে আমরা ফরেন প্লেয়ার 4টা অ্যালাউ করেছি, কিন্তু খেলবে 3 জন। 35 জন সর্বোচ্চ রেজিস্ট্রেশন করতে পারবে একটা ক্লাব, আর সর্বনিম্ন 23 জন। আর যখন ফার্স্ট 11 নামবে মাঠে, সেখানেও আন্ডার 17 থেকে 2 জন এবং আন্ডার 20 থেকে 2 জন নামবে। লিগের সবগুলো ম্যাচই হবে কমলাপুরে বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। অনুষ্ঠিত হলো ম্যাক্স বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড 2024, যেখানে পুরো বছরের কাজের স্বীকৃতি পেয়েছেন দেশের ক্রীড়া সাংবাদিকরা। 2024 সালের জার্নালিস্ট অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন টি স্পোর্টসের সিনিয়র ক্রীড়া সাংবাদিক রিফাত আল মাসুদ। সেরা এক্সক্লুসিভ রিপোর্টে ট্রফি জিতেছেন সময় টিভির সহযোগী বিশেষ প্রতিনিধি এস.এম. ইকবাল এবং সাক্ষাৎকার বিভাগে রানার আপ হয়েছেন আরেক প্রতিবেদক তাজিন খন্দকার। দেশের ক্রীড়াঙ্গনের মাঠ দাপিয়ে বেড়ানো সাংবাদিকরা এক ছাদের নিচে। উপলক্ষ বিএসপিএ স্পোর্টস জার্নালিস্ট অ্যাওয়ার্ড 2024, যেখানে পুরো বছরের কাজের স্বীকৃতি পেয়ে থাকেন ক্রীড়া সাংবাদিকরা। বরাবরের মতো এবারও 8 ক্যাটাগরিতে দেওয়া হয়েছে পুরস্কার। জাতীয় স্টেডিয়ামে শুভঙ্করের ফাঁকি শিরোনামে 2024 সালের সেরা এক্সক্লুসিভ রিপোর্টে বদিউজ্জামান ট্রফি জিতেছেন সময় টিভির সহযোগী বিশেষ প্রতিনিধি এস.এম. ইকবাল। সিরিজ রিপোর্টে আব্দুল হামিদ ট্রফি জিতেছেন ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার আরাফাত জোবায়ের। সাফজয় নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার ইন্টারভিউ নিয়ে ইলেকট্রনিক্স মিডিয়ার সাক্ষাৎকার বিভাগে রানার আপ হয়েছেন সময় টিভির আরেক প্রতিবেদক তাজিন খন্দকার। 2024 সালের বিএসপিএ জার্নালিস্ট অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন টি স্পোর্টসের সিনিয়র ক্রীড়া সাংবাদিক রিফাত আল মাসুদ। অনুষ্ঠানে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া লেখক ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক জনাব মোহাম্মদ আনোয়ার উল্লাহ ও পারভিন নাসিমা নাহার পুতুলকে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রস্তুত জাতি। প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্বলন। রায়েরবাজার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধান উপদেষ্টা। গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা কিছুটা উন্নতি হলেও এখনও অত্যন্ত আশঙ্কাজনক। এক সন্দেহভাজনের ছবি প্রকাশ। জড়িতদের ধরতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা। এবং সুদানের সীমান্তবর্তী আবেই অঞ্চলে জাতিসংঘ ঘাঁটিতে সন্ত্রাসী হামলা। বাংলাদেশ সেনাবাহিনীর 6 শান্তিরক্ষী নিহত, আহত 8। যুদ্ধ চলমান, জানালো আইএসপিআর। এ ছিল প্রবাসী সময়। সঙ্গেই থাকুন সময়।